শুরু হচ্ছে হাই ভোল্টেজ সিরিজের আজকের মডেল 4। হাই ভোল্টেজ সিরিজে আমরা রেগুলার আলোচনা করি হচ্ছে মোট 20টি করে প্রশ্ন। আজকের আলোচনায় যে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো অবশ্যই এমনভাবে আলোচিত যে এখান থেকে আপনারা 1 মার্কের প্রশ্ন কমন পাবেন বলে আমি স্থিরভাবে বিশ্বাস করি। এবং এই হাই ভোল্টেজ কোশ্চেনগুলো আমরা সংগ্রহ করেছি এক্সপার্ট ইংলিশ বই থেকে। তো চলুন আমরা হাই ভোল্টেজ এমসিকিউগুলোর একদম প্রথম এমসিকিউতে চলে যাব। হাই ভোল্টেজ এমসিকিউগুলোর প্রথম এমসিকিউ বা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন কোশ্চেন নাম্বার 1, আই স্টিল হ্যাভ মানি ইন মাই পকেট। সো দেখি কে দ্রুত এটার আনসার করতে পারেন। আই স্টিল হ্যাভ মানি ইন মাই পকেট। আমি নেক্সট দিন থেকে আপনাদের এখানে টাইমার চালু করব। হাই ভোল্টেজ এমসিকিউগুলো যেহেতু 2 ওয়ে কমিউনিকেশন হবে, আপনারাও বলবেন আমিও বলবো, অর্থাৎ ব্যাখ্যা করব আপনারা বলবেন। রায়না নার্গিস বলছেন হচ্ছে 10 শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। আর যে যত শেয়ার করবেন তার তত লিটারেচার বই পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আমরা কিন্তু অলরেডি লিটারেচার বই দিয়ে দিয়েছি লাস্ট 4 দিনে, আর এইটা হচ্ছে সাপ্তাহিক সর্বোচ্চ বিজেতা পাবেন, মানে হচ্ছে সে 7 দিনে যে সবচেয়ে বড় অ্যাকশন দিবে আমাদের সাথে। আই স্টিল হ্যাভ মানি ইন মাই পকেট, এখানে কোনটা আনসার হবে? আই স্টিল ড্যাশ মানি ইন মাই পকেট। সো মনে রাখবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা শূন্যস্থানের আগে পিছে যে এলিমেন্টসগুলো পাবো সেইগুলো নিয়ে আগে চিন্তা করব। সো এইটার আনসার হবে 4 নাম্বার। এখন বলেন কিভাবে 4 নাম্বার হলো? মোমেন বলেছেন 1 হবে না, 4 হবে আনসার। রেদওয়ানও 1 বলেছেন। সমস্যা নাই, ভুল করেন, যত ভুল করবেন তত মনে থাকবে। আপনি যদি উত্তর করেন ভুল, তাহলে একটা সময় দেখবেন ওই ভুল উত্তরটা আপনার বাসায় মানে সংশোধন হওয়ার পরে মাথায় বেশি থাকবে। এই জন্য অনেকে আছে চুপচাপ বসে থাকে, আনসার করে না, এটা ভাবে না, লাভ নাই। আপনাকে কমেন্ট করতে হবে, কমেন্ট করলেই আপনি এগুলো বেশি মনে থাকবে, ভুল করলে আরও মনে থাকবে। মানি শব্দটা আনকাউন্টেবল, ইউনো, কার কার মাথায় আছে মানি শব্দটা আনকাউন্টেবল? যারা এটা ভুলে গেছেন যে মানি আনকাউন্টেবল, তাদের জন্য এটা ভুল আনসার হচ্ছে। তো মানি যখন আনকাউন্টেবল, তখন এই মানির সামনে আর যাই হোক মেনি শব্দটি বসে না, ফিউ শব্দটিও বসে না। তার মানে আনসার হচ্ছে একটাই, সেটা হচ্ছে এ লিটিল। জাস্ট আপনি শুধু সামান্য এই ক্লুটুকু জানলেই আপনার জন্য এই প্রশ্নটা একেবারে সহজ। অপশনগুলোর মধ্যে অটো আনসার হয়ে যাবে, অটো। সো মনে রাখবেন, মানি আনকাউন্টেবল নাউন, আর এই আনকাউন্টেবল নাউন বিধায় এর সামনে কখনো আমরা মেনি, ফিউ অথবা ফিউ ব্যবহার করব না। বড়জোর ব্যবহার হতে পারে লিটিল, পরিমাণ বোঝাতে লিটিল হবে। রেদওয়ান বুঝতে পারছেন? পরিমাণ বোঝাতে। এখন যদি বলেন যে মানিকে কি গণা যায়, এই সেন্সটা সম্পর্কে আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে দিই তাহলে সুবিধা হয়, যে মানি কিভাবে আনকাউন্টেবল নাউন এটা কিভাবে। দেখেন, আমরা যদি এরকম ভাবে কখনো বলি আই হ্যাভ নিড 5 মানি, আচ্ছা আই নিড দেই, আই হ্যাভ নিড না, সরি, আই নিড 5 মানি। দেখেন তো, এইরকম করে পৃথিবীর কোনো সেন্টেন্স কি আপনার মনে পড়ে যে আপনি পড়েছিলেন? না, কিন্তু আপনি মানি পড়েন নাই, এখানে পড়েছেন 5 টাকা অথবা $5। তাহলে এখান থেকে একটা সেন্স খেয়াল করেন, আমরা কখনো মানির সামনে কাউন্টেবল কোনো সংখ্যা ব্যবহার করি না। যেহেতু সংখ্যা ব্যবহার করি না, তার মানে এটা আনকাউন্টেবল। সংখ্যা ব্যবহার করি কোথায়? মানি বলতে যাদেরকে বুঝি, মানি বলতে কাদেরকে বুঝি? টাকা, ডলার, দিনার, রুপি, এই যে এইগুলোর সামনে আমরা সংখ্যা ব্যবহার করি, তার মানে এইগুলো হচ্ছে কাউন্টেবল। কিন্তু মানি হলো একক শব্দ হিসাবে এটা আনকাউন্টেবল, একক শব্দ হিসাবে আনকাউন্টেবল। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এই জায়গাটা আপনাকে সবচেয়ে ভালো প্রাধান্য দিতে হবে যে আপনি নাউন চেনার মধ্যে। সো আমরা এখান থেকে একটা প্রশ্ন বুঝে নিলাম, মানি আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই এটার সামনে কখনো ফিউগুলো বসবে না, বসবে হচ্ছে লিটিল। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকার কথা না। নেক্সট 2 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমি বলছি প্রশ্নে আমাদের মডেলের নামই হচ্ছে হাই ভোল্টেজ, সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার করবেন, নিজের প্রোফাইলে শেয়ার করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। জহিরুল ইসলাম একজন 20টা শেয়ার করছেন, আলহামদুলিল্লাহ। রেদওয়ান পাটোয়ারি আছেন আমাদের সাথে, বলেন 20 নাম্বার। 20 কোশ্চেন নাম্বার 20 বলছে কি? বলছে হাউ মেনি এগস হ্যাভ আওয়ার হেন্স দিস মান্থ। এই মাসে আমাদের মুরগি কতগুলো ডিম দিয়েছে। আচ্ছা, এইবার আসেন, এখন আমরা এখানে কোনটা আনসার করব? একদম আপনাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু পুরো কনফিউশন সৃষ্টি হয়ে যাবে। বলেন আনসার কি হবে? হাউ মেনি এগস হ্যাভ আওয়ার হেন ড্যাশ দিস মান্থস। আচ্ছা, এই প্রশ্নটা আসছে হচ্ছে কমন মিস্টেক নামক একটা অধ্যায় আছে সেখান থেকে। সো ডিম পাড়া অর্থে
ডিম পাড়া অর্থে কোনটা আনসার করব সেটা হলো আসল কথা। ডিম পাড়া, লে, লে মানে ডিম পাড়া, এটা হলো ভার্বের বেস ফর্ম বা V1। এখান থেকে হচ্ছে লেইড, 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 এটা হলো পাস্ট টেন্স। তার মানে হাঁস মুরগি যে ডিম পারে সেই ডিম পাড়ার ইংলিশ হচ্ছে লে। আর লে থেকে লেইড, লেইড, এটা V1, এটা V2 আর এটা হচ্ছে V3। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন আনসারটা কি হবে, আনসার হবে লেইড। দেখেন লে যখন ডিম পারে তখন লেইড, লেইড শব্দ করে। এইটা হচ্ছে আমাদের এই এক্সপার্ট ইংলিশ বইতে রাখা একটা ক্লু ছিল, মানে একটা টিপস ছিল, ওইটা দেখেও আমরা কিন্তু অনেকে মনে রাখতে পারেন যে লে যখন ডিম পারে লেইড, লেইড শব্দ করে। আরেকটা ক্লু হচ্ছে দেখেন ডিম পাড়া, এই যে ড নামক শব্দটা এখানে ডি এর সাথে সম্পর্ক আছে, তার মানে লে থেকে কিন্তু আরো অনেক কিছু হয়, লে থেকে লেইন, লেইনও হতে পারে, বাট এখানে আনসারটা হচ্ছে লেইড, ডিম পাড়া অর্থে। হাউ মেনি এগস হ্যাভ আছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এরপরে সাবজেক্ট আছে আওয়ার হেন্স, এই কারণে এইখানে হবে V3। কেন V3 হবে? কারণ এইখানে হ্যাভ নামক অক্সিলারি ভার্ব আছে। সো আনসারটা হবে লেইড। হাউ মেনি এগস হ্যাভ আওয়ার হেন্স লেইড দিস মান্থ, তার মানে লে যখন ডিম পাড়া অর্থ দিবে তখন সেটার পাস্ট পার্টিসিপল হবে লেইড, 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 মনে রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে কিন্তু আপনাদেরকে এটা না বলে দিলে আবার ক্লিয়ার হবে না। লে থেকে কিন্তু লেইন, লেইনও হয়, লেইন, লেইন, এটা কি বলেন তো? লেইন, লেইন, লে মানে হচ্ছে শুয়ে পড়া, লেইন মানে হলো শুয়ে পড়া। যেমন আপনি যদি রাতে বিছানায় শুয়ে পড়েন, এটা হচ্ছে লে থেকে, এই লে মানে শুয়ে পড়া, আবার এই লে মানে ডিম পাড়া, তখন হবে লেইন, লেইন। লে যখন শুয়ে পড়ে লেইন, লেইন গান করে, এই সূত্রটা ছিল, লে যখন শুয়ে পড়ে লেইন, লেইন গান করে। আর লে যখন ডিম পারে তখন সেটা হচ্ছে লেইড, লেইড শব্দ করে, লেইড, লেইড। দেখেন এই টিপসটা আপনার জন্য কেমন হলো? তার মানে লের মিনিং আছে দুইটা, লের মিনিং দুইটা, একটা হচ্ছে শুয়ে পড়া আর এটা হলো ডিম পাড়া, ডিম পাড়া। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো ঠিক এইভাবে আপনাকে প্রত্যেকটা রুলসকে মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রত্যেকটা নিয়মকে। 3 নাম্বার প্রশ্ন, সে কঠোর পরিশ্রম করে তাই না? সে কঠোর পরিশ্রম করে তাই না? হ্যাঁ, আলিম স্যার কঠোর পরিশ্রম করে তাই না? আপনাদের জন্য সারা দিন পরিশ্রম করে যাচ্ছি। দেখেন সারা দিনে প্রায় 4 ঘন্টা মিনিমাম আপনাদের জন্য ফ্রি ক্লাস এখানেই থাকি, সাজাতে লাগে আর 4 ঘন্টা, কন্টেন্টগুলো রেডি করতে লাগে আরও 4 ঘন্টা, প্রচুর পরিশ্রম হচ্ছে ভাই, 16-17 ঘন্টার মতো আপনাদের জন্য খাটছি। সো আপনারা সামান্য 10টা শেয়ার 20টা শেয়ার করে আমাদের এই অংশগ্রহণটাকে বাড়াতে পারবেন না? অবশ্যই পারবেন, পারবেন, ধৈর্য ধরেন, এখন না পারেন পরে পারবেন, আজ না পারেন কাল পারবেন। 3 নাম্বার, সে কঠোর পরিশ্রম করে তাই না? এটার ইংলিশ করতে বলছে, সে কঠোর পরিশ্রম করে তাই না? সো এখানে হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন এইটা হচ্ছে আসছে আমাদের কোথা থেকে জানেন? এটা হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী এইখানে যখন হচ্ছে ওয়ার্কস, আই মিন এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তখন হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কোনটা আসবে বলেন? 3-এর আনসার ডাজ হবে, ডাজেন্ট হি অথবা ডাজেন্ট ইট, এই দুইটার মধ্যে আনসার হবে। সাবজেক্ট ছিল হি, দ্যাটস ওয়াই এখানে শেষেও হবে হি। সো আনসার হলো এ নাম্বার। এ নাম্বার মোমেন বলছেন 3-এর 1, রেদওয়ান পাটারি বলছেন 3-এর 1। এক্স্যাক্টলি, আপনারা যত সুন্দর আনসার করবেন আমি তত মনোযোগী হয়ে আপনাদের বিষয়গুলো আরও কেয়ার করব। 4 নাম্বার, হি ওয়াজ কনভিন্সড ড্যাশ মাই অনেস্টি, হি ওয়াজ কনভিন্সড ড্যাশ মাই অনেস্টি, হি ওয়াজ কনভিন্সড ড্যাশ মাই অনেস্টি। এই যে কনভিন্সড, কনভিন্সড মানে হচ্ছে, কনভিন্সড কথাটার মানে হলো অভিভূত হওয়া, অভিভূত হওয়া। অভিভূত হওয়া মানে কি? মানে আপনার প্রতি আবেগ প্রলুত বা আপনার প্রতি একটা ফ্যাসিনেট কাজ করা, মনোমুগ্ধ হওয়া, এরকম বোঝাচ্ছে। সো কনভিন্সড হয়ে যাওয়া, কনভিন্সড হয়ে যাওয়া মানে কি? কারো প্রতি অনুকূলে চলে আসা। হি ওয়াজ কনভিন্সড অফ মাই অনেস্টি, এখানে কনভিন্সডের সাথে মনে রাখবেন, কনভিন্সডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অফ, কনভিন্সড অফ। আপনি চাইলে 10-15 বার এটাকে মুখস্থ করে মনে রাখতে পারেন, কনভিন্সড অফ, কনভিন্সড অফ, কনভিন্সড অফ, কনভিন্সড অফ। এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি জীবনে বহু পড়েছি। আপনাদেরকে এক্সাম্পলগুলো মনে রাখার চেষ্টা করতে হবে যে হি ওয়াজ কনভিন্সড অফ মাই অনেস্টি। ক্লিয়ার? আই এম কনভিন্সড অফ ইউর অনেস্টি। সো এটা আনসার হবে, 4-এর আনসার হবে ডি নাম্বার। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। 5, আই হ্যাভ নো কজ ড্যাশ অ্যাংজাইটি, আই হ্যাভ নো কজ ড্যাশ অ্যাংজাইটি, আই হ্যাভ নো কজ ড্যাশ অ্যাংজাইটি। এই যে দেখেন অ্যাংজাইটি, অ্যাংজাইটি শব্দটার সাথে
এর সামনে এই যে কজ আছে, কজ, এই কজের সাথে আনসার হবে অফ, কজ অফ, কজ অফ। আই হ্যাভ নো কজ অফ অ্যাংজাইটি, আই হ্যাভ নো কজ অফ অ্যাংজাইটি মানে হচ্ছে আই হ্যাভ নো কজ অফ অ্যাংজাইটি মানে হচ্ছে আমার উত্তেজনার জন্য আমার কোনো কারণ নাই। তার মানে এখানে উত্তেজনার কোনো কারণ নাই, এখানে কোনো কিছুর কারণ নাই বোঝাতে কজ অফ ব্যবহার করা হয়, কজ অফ। আই হ্যাভ নো কজ অফ অ্যাংজাইটি, আই হ্যাভ নো কজ অফ সারপ্রাইজনেস, আই হ্যাভ নো কজ অফ সুপারসিলিসিয়াস ইত্যাদি। তার মানে এখানে তার মানে আমরা এই শব্দগুলো বা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হলে আমাদেরকে এক্সাম্পল দিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে 5-এর আনসার কি হলো? 5-এর আনসার হচ্ছে সরি 5-এর আনসারটা অফ না, 5-এর আনসার হবে ফর, দুঃখিত। আই হ্যাভ নো কজ ফর, ফর 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 সরি সরি 5-এর আনসার ফর হবে। আই হ্যাভ নো কজ ফর অ্যাংজাইটি, ফর হবে, ফর। আই হ্যাভ নো কজ ফর হবে, কজ ফর মানে জন্যে বোঝাতে এখানে ফর হবে, দুঃখিত আমি একটু ভুল বলেছি। তাহলে 5-এর আনসারটা হবে ফর। আই হ্যাভ নো কজ ফর অ্যাংজাইটি, কজের সাথে অফ বসে সেটা অন্য অর্থে, কিন্তু যখন কোনো বিষয়ের জন্য কোনো কারণ নাই বোঝাচ্ছে তখন আমরা এখানে নিঃসন্দেহে ফর ব্যবহার করব, ফর। 5-এর আনসার হচ্ছে বি নাম্বার, 5-এর আনসার বি, আমি একটু ভুল বলে ফেলেছি, দুঃখিত। 6 নাম্বার, লিঙ্গুয়া ফ্রাঙ্কা কথাটা মানে কি? লিঙ্গুয়া ফ্রান্স, লিঙ্গুয়া ফ্রান্স, লিঙ্গুয়া ফ্রান্স মানে কি? লিঙ্গুয়া ফ্রান্স কথাটার মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। এটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মানে কমন ল্যাঙ্গুয়েজ মানে যে ল্যাঙ্গুয়েজে সবাই কথা বলে, সাধারণ ভাষা, যেমন আমাদের কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, রাইট? এরকম। সো লিঙ্গুয়া ফ্রান্স মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ। এটা আসছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অধ্যায় থেকে, এই প্রশ্নটা আনছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। ওকে, চলছে হাই ভোল্টেজ কোশ্চেন সলিউশন, আজকে মডেল 4। 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। বলেন এটা কোনটা আনসার হবে? আমি আগেই বলবো না, আপনাদের মধ্য থেকে উত্তর নেই। শারমিন বলছিলেন 6-এর সি, রায়না নার্গিস, এম এ মমিন। আচ্ছা এইটা বলেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই 7 নম্বরের সঠিক বানান কোনটা? চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা সঠিক বানান কোনটা? চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা সঠিক বানান কোনটি? ওকে, এইটা সঠিক বানান হচ্ছে, দেখেন এটা হলো ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র। এখন এইটাকে মনে রাখার উপায় হচ্ছে বিউরিয়া ইউক্রেসি, বিউরিয়া ইউক্রেসি। এখন দেখেন কোথায় আছে, বিউরিয়া ইউক্রেসি, বিউ ওয়েট, বিউরিয়া ইউক্রেসি, বিউরিয়া ইউক্রেসি, বিউরিয়া ইউক্রেসি। দেখেন তার মানে এখানে আমরা এইটা একটা সূত্র, আপনি চাইলে এই ক্লু দিয়ে মনে রাখতে পারেন। এই যে বিউরিয়া ইউক্রেসি, বিউরিয়া ইউক্রেসি, আপনি যদি কয়েকবার এইভাবে মনে রাখেন তাহলে আপনার জন্য এই স্পেলিংটা সহজ হয়ে যাবে। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, সেটা মনে রাখার সাথে আপনি একটা ভিন্ন ধরনের উচ্চারণ করবেন, বিউরিয়া ইউক্রেসি, বিউরিয়া ইউক্রেসি। আপনারা কি ক্লাসটা শেয়ার করেছেন? মমিন, রিপা আক্তার, ফার্স্ট, ভেরি ফার্স্ট শেয়ার করবেন। যত শেয়ার করবেন তত এই লিটারেচার বইটা পাওয়ার সম্ভাবনা বাড়বে, এবং এই লিটারেচার বইগুলোই কিন্তু আপনাদের বিসিএস এবং বিসিএস এর জন্য সর্বোচ্চ প্রশ্ন এখান থেকে কমন থাকবে। প্রাইমারিতে কয়েকটি প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে। ওকে, তাহলে হচ্ছে বিউরিয়া ইউক্রেসি চেঞ্জ করলাম, আর বাকিগুলো ভুল আছে, এখানে একটাও বানান ঠিক নাই। এটা বিউরিয়া ইউ, আচ্ছা এখানে কি একই রকম মনে হচ্ছে ভাই, বিউরিয়া ইউক্রেসি, সেইটাতে একই, এ আর ডি, কোনো ভুল করছি নাকি আমি? সিআরএ সিওয়াই, সিআরএ সিওয়াই, ও দুইটাই সঠিক, তার মানে আনসার আপনারা একটা করলেই হচ্ছে, এ নাম্বার আনসার করবেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট 8 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড ডিকেড, ডিকেড শব্দের মিনিং কি? দ্য ওয়ার্ড ডিকেড, ডিকেড শব্দের মিনিং কি? ডিকেড, নার্গিস আপু বলছিলেন 7-এর এ, রাইট। দ্য ওয়ার্ড ডিকেড, ডিকেড শব্দের মিনিং কি? দ্য ওয়ার্ড ডিকেড, দেখেন ডিকেড কথাটার মানে হলো দশক, ডিকেড মানে দশক, ডিকেড মানে হলো দশক, ডিকেড মানে দশক, ডিকেড মানে কি বলেন? দশক। তো দশক বলতে আমরা কি বলছি? 10 বছরের সমষ্টিকে আমরা বলি দশক, 10 বছরের সমষ্টিকে আমরা বলি
দশক, 10 বছরের সমষ্টিকে বলি দশক। সো এইখানে পিরিয়ড অফ 10 ইয়ার্স, এটা এক্স্যাক্ট আনসার। দেখেন এইটা একটা মুখস্থ টাইপের কোশ্চেন, কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে। কি যে মজা এই প্রশ্নের মধ্যে, আমরা খুবই সহজ। কিন্তু ডিকেড মানে কি দশক, এরা মানে কি এক যুগ, ঠিক আছে। সেঞ্চুরি মানে কি শতক, এগুলো কিন্তু বারবার আসতেছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। রেদওয়ান বলছেন হচ্ছে খ নাম্বার, শারমিন বলছিলেন সি। 9 নাম্বার, ডায়মন্ডস কাটস ডায়মন্ডস। ডায়মন্ড কাটস ডায়মন্ডস, খুবই এক্সেপশনাল একটা কোশ্চেন। এটা কিন্তু একটা প্রবাদ, তো তারপরে আমরা মনে হয় পারবো এই প্রবাদটা। ডায়মন্ড কাটস ডায়মন্ডস। দেখেন হীরা কাটতে হীরা লাগে, ভালো কথা। তার মানে হীরা দিয়ে হীরা কাটা হয়, হীরা কাটার জন্য হীরা ব্যবহার করেই কাটা হয়। আমরা জানি যে কাঁচ কাটার জন্য হীরা ব্যবহার করা হয়, তাই না? আপনারা জানেন অনেকে। আচ্ছা, এখন এইটার বাংলাটা হচ্ছে 5 শেয়ার নার্গিস 5টা শেয়ার করেছেন। ওকে, এইটার বাংলাটা হচ্ছে মানিকে মানিক চিনে, মানে যেটাকে আমরা বলি রতনে রতন চিনে। মানিকে মানিক চিনে বা রতনে রতন চিনে। সো 5-এর আনসারটা হচ্ছে 4। 5-এর আনসার 4, মানিকে মানিক চিনে। নেক্সট, ও সরি 5 বলছি, 9। 9-এর আনসার হচ্ছে 4 নাম্বারটা, মানিকে মানিক চিনে। এরপর আসেন 10 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে অ্যানালজি থেকে। অ্যানালজি, আপনারা সবাই অ্যানালজি সম্পর্কে অবগত আছেন না? অ্যানালজি লেনদেন আর হচ্ছে প্রলং। অ্যানালজি সিস্টেম কি? অ্যানালজি হচ্ছে উপরের এক জোড়া শব্দের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান, নিচের কোনটায় সেই সম্পর্ক বিদ্যমান আছে খুঁজে বের করতে হবে। সম্পর্ক বিদ্যমান আছে সেটা খুঁজে বের করতে হবে, সম্পর্ক বিদ্যমান থাকা লাগবে। সো লেনদেন, লেন্থ থেকে আসছে ইএন যোগ করে, মানে হচ্ছে দীর্ঘায়িত করা। প্রলং মানে আরো দীর্ঘায়িত করা, তার মানে হলো একটা দীর্ঘ করা বা সময় ক্ষেপণ করা, এটাও দীর্ঘায়িত করা বা সময় ক্ষেপণ করা। এটাকে সিনোনিম বলবো না, আমরা এটাকে বলবো হচ্ছে কি বলা যায়, এটাকে বলা যায় হচ্ছে এমফাসাইজ করা বা জোর দেওয়া। স্ট্রেস এক্সটেন্ড, ডিস্টেন্স রিডিউস, ড্র আউট শর্টেন, রিচ আউট কাট আউট। কোনটা হবে আনসার? আনসার হবে হচ্ছে এ নাম্বার। স্ট্রেস আর হচ্ছে এক্সটেন্ড, একটা থেকে আরেকটা বাড়ানো অর্থে। ডিস্টেন্স রিডিউস, এটা বিপরীত শব্দ হবে না। ডিস্টেন্স দূরত্ব, রিডিউস কমানো হবে না। ড্র আউট শর্টেন, ড্র আউট মনোযোগ করা, শর্টেন সংক্ষিপ্ত করা। রিচ আউট পৌঁছানো, কাট আউট কোনোটাই না। এখানে সম্পর্ক মিল আছে হচ্ছে স্ট্রেস আর হলো এক্সটেন্ড। লেনদেন মানে দীর্ঘায়িত করা, প্রলং মানে দীর্ঘায়িত করা। স্ট্রেস মানে টেনে বাড়ানো, এক্সটেন্ড মানে হচ্ছে কোনো কিছুকে টেনে বাড়ানো বা লম্বা করা। সো এখানে 10-এর আনসারটা হচ্ছে এই নাম্বার, 10-এর আনসার এই। ওকে, নেক্সট 10-এর আনসারটা এই নাম্বার সম্পর্ক ছিল। এরপর আসেন, এরপরে হচ্ছে 11, মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল সেন্টেন্স। মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল। তাহলে আছে কোন সেন্টেন্স? এটা দেখি, আপনারা আগে উত্তর করেন, উত্তর করতে থাকেন। রিপা আপু বলছেন হচ্ছে 10-এর এ, রাইট। 11 নম্বর প্রশ্ন কি হবে? 11 মুভ অ্যান্ড ডাই। মুভ অ্যান্ড ডাই, মুভ অ্যান্ড ডাই মানে নরো এবং মরো। আচ্ছা, নড়াচড়া করো এবং মরো, এইটা হচ্ছে দুই পাশেই একটা সেন্টেন্স দিছে, তার মানে মুভ অ্যান্ড ডাই 11 নম্বর। ফাইন, এটাকে করতে বলছে সিম্পল। তো আমরা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা অনেকে জানেন কিনা? সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্স হতে হলে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। সো যেইখানে দুইটা ভার্ব আছে সেটা সিম্পল সেন্টেন্স হবে না। যেমন মুভ অর ডাই দুইটা আছে, এটা সিম্পল সেন্টেন্স না। মুভ আনলেস ইউ ডাই, এটাও হবে না। মুভ নেভার ইউ উইল ডাই, এটাও হবে না। তার মানে এই সবগুলোতে দুইটা করে ফাইনাইট ভার্ব আছে, কিন্তু একমাত্র বি নাম্বারে দুইটা ফাইনাইট ভার্ব নাই। 2 নম্বরে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, সেটি হচ্ছে ডাই। ইন কেস অফ ইউর মুভিং, তার মানে যদি তুমি নড়াচড়া করো তাহলে ইউ উইল ডাই, তুমি মারা যাবে। কিন্তু এই মুভিংটা এখানে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এই যে মুভ শব্দটা, এটাকেই নন ফাইনাইট তৈরি করা হয়েছে যাতে করে একটাই ফাইনাইট ভার্ব বিদ্যমান থাকে, সেটা হচ্ছে ডাই। অতএব এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। মনে রাখবেন, এই ধরনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো চিনতে হলে আমাদের যে একটা সহজ ক্লাস আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন, আপনারা ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন ওই ক্লাসটা করলে আপনার জন্য এগুলো একেবারে পানি হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন এই মডেল টেস্টগুলোতে বা হাইলাইট কোশ্চেনগুলো কিন্তু আমি মনে করি যে আপনারা অনেক কিছু পারেন, সেই সেন্স থেকে এই ক্লাসগুলো হয়। আচ্ছা, তারপরে আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করছি। তাহলে সত্য একটা ক্লু বললাম, কম্পাউন্ড সেন্টেন্সে
অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর এইগুলো থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। কি কি থাকে বলেন? অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, এই কনজাংশনগুলো থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। আর এইগুলোর পরিবর্তে আমরা যখন সিম্পল সেন্টেন্স করব এই কনজাংশনগুলো উঠে যাবে এবং ওই সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব বিদ্যমান থাকবে। ক্লিয়ার? তাহলে 11 আনসারটা হচ্ছে বি নাম্বার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নার্গিস আপু 11 নাম্বার নিয়ে প্রশ্ন থাকার কথা না। চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। The Second World War broke in September 1939. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রক ড্যাশ ইন সেপ্টেম্বর, সেপ্টেম্বর 1939 সালে কি হয়েছিল? তার মানে এখানে এমন একটা শব্দ বসালে আপনার অর্থটা মিলাতে হবে, কিছু একটা বসিয়ে। সেটা কি? বলেন কি হবে আনসার? দ্রুত বলতে হবে। এখানে এইটা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে আসছে। আপনারা জানেন যে আমাদের একটা ভোকাব সিরিজ চলে, ওই ভোকাব সিরিজে কিন্তু আমরা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করি। হয়তো আগামী দিনে আপনাদের সাথে এই ব্রেক নামক গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা হতে পারে, আগামী রবিবার মানে শনিবারে হতে পারে। তো যাই হোক, দেখেন 12 নম্বরে এখানে আনসার হবে হচ্ছে 3 নাম্বারটা, আউট, ব্রেক আউট। সো ব্রেক আউট কথাটার মানে কি? ব্রেক আউট এইটার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ব্রেক আউট মানে হলো ছড়িয়ে পড়া। ব্রেক আউট কথাটার মানে হলো ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। রাইট ইলিয়াস ভাই, ঠিক বলেছেন। তাহলে এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রেক আউট ছড়িয়ে পড়েছিল সেপ্টেম্বর মাসে 1939 সালে। 1939 সালে সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল। তাহলে 12 এর আনসার হচ্ছে 3 নাম্বার। 12 এর আনসার 3। ওকে, নেক্সট। এটা একটা গ্রুপ ভার্ব, তার মানে আপনারা এই ব্রেক গ্রুপ ভার্বটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। 13 নম্বর প্রশ্ন। 13, কোনটি শুদ্ধ বানান? এখানে বাংলা বলা আছে উপশম বা লাঘব। উপশম বা লাঘব, উপশম বা লাঘব, উপশম বা লাঘব। তো এখানে শুদ্ধ বানান কোনটা? এই বাংলা অর্থটা কিন্তু আমাদের পরীক্ষার হলে দেওয়া থাকবে না, এটা আমি কোশ্চেনটা দেওয়ার সময় দিয়েছি আর কি। সো এখানে আনসার হবে অ্যালিভিয়েশন, 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 অ্যালিভিয়েশন। আসলে কোন অ্যালিভিয়েশনটা সঠিক সেটা বের করতে হবে। অ্যালিভিয়েশন, অ্যালিভিয়েশন, অ্যালিভিয়েশন বা অ্যালিভিয়েশন, কি জ্বালা, কোনটা আনসার হবে? দ্রুত বলতে হবে। 13 নাম্বার মনিরুজ্জামান বলছেন হচ্ছে সি নাম্বার। মনিরুজ্জামান সি বলেছেন। দুঃখিত, আনসারটা নিতে পারলাম না। আনসার হচ্ছে বি নাম্বার, বি নাম্বার। এ ডাবল এল ই, অ্যালিভিয়েশন নিয়ে কারো সমস্যা নাই, ভিয়েশনটা সবাই পারবে, ভিয়েশনে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এই অ্যালি, তাই না? এখানে আপনারা যদি আবার আরেকটা করতে পারেন, এখানে চেঞ্জ আসে এরকম, লেভিয়েশন। আপনি যদি এটাকে লেভিয়েশনকে আলাদা করেন আর এ এল কে আলাদা করেন তাহলেই হবে। ঠিক আছে, দেখেন, তার মানে এল লেভিয়েশন। এখন দেখেন, আবার এইটাকে যদি মনে করেন যে না আপনি এইভাবে অ্যালিভিয়েশন অল ই এভাবে মনে রাখতে পারেন, অল ই ভিয়েশন। আপনি যেভাবে এটাকে কয়েকবার মাথার মধ্যে নিতে পারেন সেইভাবে পড়বেন, তাহলে দেখবেন যে এটা মনে থাকবে। তার মানে অ্যালিভিয়েশন মানে হচ্ছে কোনো কিছু লাঘব করা বা কোনো সান্ত্বনা দেওয়া বা কোনো দুঃখকে উপশম করা ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। সো অল ই ভিয়েশন, অল ই ভিয়েশন, এটা হচ্ছে অ্যালিভিয়েশন। অ্যালিভিয়েশন মানে লাঘব করা বা শান্তি দেওয়া বা উপশম করা। 14, ওয়াক কেয়ারফুলি লেস্ট, ওয়াক কেয়ারফুলি লেস্ট। আচ্ছা, যারা ক্লাসে আছেন আমি আপনাদেরকে আরেকবার একটু সুযোগ দিচ্ছি, আপনাদের প্রত্যেকেই 2 জন করে অন্তত বন্ধুকে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে আসেন। যান, 1 মিনিট সময় পাবেন এটা সমাধান করার জন্য। অন্তত 2 জন ফ্রেন্ডসকে যারা আপনাদের সমজাতীয় বা আমাদের এই ইংলিশ ক্লাসগুলো করে উপকৃত হবে বলে মনে করছেন। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, এইটার আনসার কি হবে? রেদওয়ান স্পেলিংটাকে ভেঙে বলেছেন, তার মানে আমাদেরকে স্পেলিংগুলো এভাবে ভেঙে ভেঙে পার্ট পার্ট করে বলতে হবে, তাহলে মনে থাকবে। অল লেভিয়েশন। আচ্ছা, এখানে ওয়াক কেয়ারফুলি লেস্ট, সতর্কভাবে হাঁটো লেস্ট।
যে সেন্টেন্সে কোথাও লেস্ট দিয়ে শূন্যস্থান দিবে আমাদের মনে রাখতে হবে লেস্টের পরে ব্যবহার করতে হয় শুড প্লাস V1, অর্থাৎ লেট ডট ডট শুড বসে। নিয়মটা হচ্ছে এই যে শুড প্লাস V1 স্ট্যাম্বল। স্ট্যাম্বল মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়া। স্ট্যাম্বল মানে কি? হোঁচট খেয়ে পড়া। ঠিক আছে, মনির বলছেন 15 জনকে শেয়ার করেছেন, ওকে ধন্যবাদ, আপনারা লাগবে না, 15 জনই যথেষ্ট। ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড স্ট্যাম্বল। শুড স্ট্যাম্বল তার মানে লেস্ট ডট ডট শুড বসে, লেস্টের সাথে ডট ডট শুড বসে। সো এইটা হচ্ছে উচিত অর্থে বা কোনো কিছু পিছে ভয় হয় এরকম কিছু অর্থে। বলতেছে ওয়াক কেয়ারফুলি, সতর্কভাবে হাঁটো, লেস্ট ইউ শুড স্ট্যাম্বল তার মানে হচ্ছে না জানি তুমি আবার স্লিপ কেটে পড়ে যাও। এই অর্থে আমরা লেস্ট শব্দটি ব্যবহার করে থাকি। 14 এর আনসার হচ্ছে বি নাম্বার। নেক্সট 15 চলছে হাই ভোল্টেজ প্রশ্ন সলিউশন। আজকে মডেল 4। মডেল 4 নার্গিস বলছেন হচ্ছে 2 জন ফ্রেন্ডকে শেয়ার ডান, থ্যাঙ্কস। মেড ইন স্পিচ, মেড ইন স্পিচ বুঝি না এইটার মধ্যে পরীক্ষকরা পেয়েছে কি মেড ইন স্পিচের মধ্যে, যদিও মেড ইন স্পিচ একদম সহজ, আস্তে আস্তে বহুবার আসছে। মেড ইন স্পিচ এটার বাংলা কি? মেড ইন স্পিচ মানে হচ্ছে জীবনে প্রথম কোনো বক্তৃতা দেওয়াকে বলা হয় মেড ইন স্পিচ। তার মানে এটা হলো মেড ইন স্পিচ, জীবনে প্রথম কোনো বক্তৃতাকে দেওয়া হয় সেটা হচ্ছে মেড ইন স্পিচ, মানে ফার্স্ট স্পিচ। কোনখানে দেওয়া প্রথম বক্তব্যকে বলা হয় ফার্স্ট স্পিচ অথবা মেড ইন স্পিচ, মেড ইন স্পিচ। ওকে নেক্সট 16 নাম্বার দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম। দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম, স্পেকট্রাম শব্দের প্লুরাল কি? দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম, স্পেকট্রাম শব্দের প্লুরাল কি? স্পেকট্রাম, স্পেকট্রাম তার মানে এটা নাম্বার অধ্যায় থেকে দেওয়া একটা প্রশ্ন, নাম্বার অধ্যায় থেকে দিছি নাম্বার। স্পেকট্রাম এইখানে স্পেকটি আর ইউএম আছে, শব্দের শেষে যদি ইউএম থাকে, শব্দের শেষে যদি ইউএম থাকে তাহলে আমরা এটাকে ইউএম এর পরিবর্তে এ করব, ইউএম এর পরিবর্তে ইউএম তুলে দিয়ে এ বসাবো, তাহলে সেটা হয়ে যাবে প্লুরাল। যেমন আমরা আরো কিছু শব্দ জানি, সেটা হচ্ছে ডেটাম। সো এইটা হচ্ছে সিঙ্গুলার, আর এইটাকে আমরা প্লুরাল করতে চাইলে আমরা এইভাবে লিখব ডেটা। তার মানে এই ইউএম কে চেঞ্জ করে এ বসিয়ে দিলেই এটা প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, তারপরে অ্যাডেন্ডাম, অ্যাজেন্ডাম, অনেক শব্দ আছে এরকম। সো দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম, এই সংক্রান্ত যত শব্দ আছে এগুলো কিন্তু সব এক্সপার্ট ইংলিশ বইতে আছে, সেখান থেকে আমি এগুলো সংগ্রহ করেছি। আচ্ছা, পারতপক্ষে আপনারা বইটা সাথে নিয়ে আমাদের ক্লাসগুলো করতে পারলে আরো ভালো হয়। শারমিন আহমেদ বলেছেন 16 এর বি নাম্বার, এক্স্যাক্টলি 16 এর বি, রাইট। নেক্সট 17 নাম্বার প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। নিচের কোনটি শুদ্ধ বাক্য? নিচের কোনটি শুদ্ধ বাক্য? নিচের কোনটি শুদ্ধ বাক্য? I saw the পাখি sat on the roof. I saw the bird. I saw the down. I saw the bird sitting on the roof. অনেকগুলো এখানে অপশন, তিনটা অপশন দেখেন, চারটা অপশন আছে। I saw the bird. I saw the bird. আমি এরকম একটা নিয়ম গত দিনও আপনাদেরকে পড়াইছি, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। আমি শব্দগুলো লিখছি, যেমন see, hear, feel, like, smell, watch. see, hear, feel, like, smell, watch এগুলো যেই টেন্সেই থাক, এদের পরে একটা অবজেক্ট আসে, এরপরে নতুন ভার্ব যেটা আসে সেটার সাথে আইএনজি যোগ করতে হয়। এই নিয়মটা যার মনে থাকবে সে এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। 17 আনসার মনির বলছেন হচ্ছে ডি হতে পারে। হতে পারে মানে কি ডি আনসার হবে, রাইট, দারুণ ট্যালেন্ট। দেখেন সি থেকে তৈরি হয় স, হিয়ার থেকে তৈরি হতে পারে হিয়ার্ড, ফিল থেকে তৈরি হতে পারে ফেল্ট, লাইক থেকে লাইকড, স্মেল থেকে স্মেলড, হ্যাঁ, ওয়াশ থেকে ওয়াস্ট ইত্যাদি। যে টেন্সেই আসুক না কেন এই ভার্বগুলো, এইগুলোর পরে একটা অবজেক্ট আসে, এইগুলোর পরে একটা অবজেক্ট যদি আসে, এটা তো ভুল ডাউন হবে না, এইগুলোর পরে যদি অবজেক্ট আসে তারপরে গিয়ে নতুন ভার্ব যেটা হবে সেটার সাথে আইএনজি যোগ হবে, এবং এই রকম আইএনজি যোগ হয়েছে একমাত্র ডি নাম্বার অপশনে, একমাত্র ডি নাম্বার অপশনে। তাহলে 17 আনসার হচ্ছে ডি, 17 আনসার ডি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। নেক্সট
তার মানে এই রুলসটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব থেকে নেওয়া হয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব। অধ্যায়টা চিনতে হবে যে কোন অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে। 18 নম্বর প্রশ্ন, 18 চলছে আমাদের হাই ভোল্টেজ মডেল 4 এর 18 নম্বর কোশ্চেন। প্লিজ এই শব্দটাকে নাউন তৈরি করতে বলা হয়েছে। প্লিজ শব্দের নাউন কি? প্লিজ, প্লিজ, প্লিজ শব্দের নাউন কি? খুবই সহজ প্রশ্ন, পারলে, না পারলে কঠিন। প্লিজ মানে কি? প্লিজ মানে হচ্ছে দয়া করা। এইটার নাউন ফর্ম হচ্ছে প্লেজার, প্লেজার। প্লিজ নাউন ফর্ম হচ্ছে প্লেজার, মানে হচ্ছে দয়া বা মোহাব্বত বা মায়া। সো 18 আনসারটা হচ্ছে 1 নম্বর, প্লেজার। 18 আনসার হচ্ছে 1 নম্বর। 18 আনসার 1। ওকে, এইগুলো আপনারা কি করবেন, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা হচ্ছে ABCD লিখবেন না, আপনারা ওইটুক টাইপের মধ্যে কমেন্টের মধ্যে এই বানানটা লিখে ফেলবেন। তাহলে কি হবে, আপনার একই সাথে পুরোপুরি লেখার কাজটা হয়ে যাবে। প্লেজার। আমি দেখবেন অনেক সময় অনেক কিছু দাগাই না, আমি এইভাবে লিখি, তার মানে কি আমিও এই জিনিসটাকে প্র্যাকটিসে রাখার জন্য লিখে রাখি। তার মানে এটা লিখলে কি হবে, আপনার মনের মধ্যে ঢুকবে। হ্যাঁ, এই জন্য আপনারা যখন কমেন্টস করেন একটু সময় পাইলে ছোটোখাটো উত্তরগুলো আপনারা এরকম করে 2-1টা ওয়ার্ড লিখে ফেলবেন। তার মানে প্লিজ শব্দের নাউন হচ্ছে প্লেজার, প্লিজ শব্দের নাউন হচ্ছে প্লেজার, প্লিজ শব্দের নাউন প্লেজার। ওকে, নেক্সট 18 পরের প্রশ্নে যাচ্ছি। 19 নাম্বার বলছে দ্য সিনোনিম অফ দ্য অল্টিটিউড। এই অল্টিটিউড শব্দের সিনোনিম কি? অল্টিটিউড কথাটার মানে হলো সুউচ্চ। অল্টিটিউড কথাটার মানে হলো সুউচ্চ। তার মানে হচ্ছে শেখর বা সুউচ্চ বলতে বোঝায় কি, নির্দিষ্ট দূরত্বের বাইরেও আরো অনেক উচ্চতা বা পর্যাপ্ত পরিমাণ উচ্চতা, সেই অর্থে ব্যবহার করা হচ্ছে অল্টিটিউড। অল্টিটিউড সুউচ্চ। ওকে, এইটার লাগবে হচ্ছে, বলছে এই শব্দটা কিসের সাথে জড়িত? এটা তো সহজ প্রশ্ন, এটা আনসার হচ্ছে হাইটের সাথে জড়িত। হাইট, সুউচ্চ, হাইট মানে উচ্চতা, অল্টিটিউড সুউচ্চ, হাইট মানে এটা হচ্ছে উচ্চতার সাথে জড়িত, উচ্চতার সাথে জড়িত। এবং হাই ভোল্টেজ মডেলের আজকের শেষ প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 20। এটা দেওয়া আছে ভয়েস চেঞ্জ থেকে, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে দেওয়া হয়েছে। শেষ প্রশ্ন, সবাই উত্তর করবেন। দ্য কারেক্ট প্যাসিভ অফ হু টট ইউ ফ্রেন্ডস, হু টট ইউ ফ্রেন্ডস, এই হু হোমের নিয়ম থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন আসে। হু থাকলে আমরা জানি প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয় বাই হুম। হু থাকলে প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয় বাই হুম। ওকে, এখন বাই হুম দিয়ে যেই কটা অপশন আছে সেগুলোর মধ্যে উত্তর ঘোরাঘুরি করবে। শুরুতেই কিন্তু বাই হুম লাগবে। তার মানে বাই হুম দিয়ে অপশন আছে 1টা, অপশন আছে 2টা, অপশন আছে 3টা। এটা কেটে দিলাম। সো এর পরের অপশনটা কি, আমরা যখন হু হুম নিয়ে আলোচনা করব, এইখানে আপনারা খেয়াল করবেন এই যে টট, এই ভার্বটা ভার্বের কয় নাম্বার রূপ? 2 নাম্বার রূপ। মনে রাখবেন যে সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে V2 থাকে মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, V2 থাকে মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেখানে আমরা ওয়াজ ওয়ার প্লাস V3 খুঁজব। ওয়াজ অথবা ওয়ারের সাথে ভার্বের 3 নাম্বার খুঁজব, ব্যাস। তাহলেই দেখবেন আপনি সঠিক উত্তর পাচ্ছেন। সো ওয়াজ ওয়ারের সাথে V3 দ্বারা কোন কোন জায়গাতে ব্যবহার করা আছে? এইখানে একটা আছে ওয়াজ থট, ওয়ার ইউ থট, ইউ ওয়ার থট। এখন প্রশ্ন হচ্ছে আপনাদেরকে 3টার মধ্যে আসলে সমস্যাটা কি? মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে যখনই ভয়েস চেঞ্জে আপনি এইটা হু দিয়ে বা হুম দিয়ে করেন, এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আপনি বাই হোম ইউজ করবেন, ঠিক তারপরে ইন্টারোগেটিভ ফাংশন থাকা লাগবে। ইন্টারোগেটিভ ফাংশন কি জিনিস? বাই হোমের পরে ইন্টারোগেটিভ ফাংশনটা হচ্ছে এই বাই হোমের পরে আগে লাগবে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার, তারপরে লাগবে সাবজেক্ট, তারপরে লাগবে হচ্ছে V3। তাহলে সিকোয়েন্সটা কি ভাই? আমার হচ্ছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু সাবজেক্টের আগে লাগবে ওয়াজ ওয়ার। আমরা ঘুরিয়ে বলতে পারি যে ওয়াজ ওয়ার প্লাস V3 মাঝখানে লাগবে সাবজেক্ট, ওয়াজ অথবা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ওই V3। কোন V3? ওই যে যেটা V2 থাকে। সো এখানে V2 ছিল কোনটা? টট। তো টট V2 এর V3 লাগবে, কিন্তু তার আগে সাবজেক্ট, তার আগে ওয়াজ বা ওয়ার।
তার মানে ওয়াজ ওয়ারের পরে সাবজেক্ট, তারপরে লাগবে টট। এইটা ভুল, কারণ আগে সাবজেক্ট চলে আসছে। আর এইটা হচ্ছে ফ্রান্স কেন চলে আসছে? ফ্রান্স তো আসলে সাবজেক্ট না, কারণ হচ্ছে আমরা যখন এই যে সেকেন্ড সাবজেক্ট ইউ দিয়ে কাজ করব, আচ্ছা ফ্রেঞ্চ সাবজেক্ট দিয়েও তো কাজ করা যায়, হ্যাঁ কিন্তু যায়, বাট সেটা সেই ক্ষেত্রে আগে লাগতো অক্সিলারি ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব তো পরে চলে গেছে। যদি অক্সিলারি ভার্ব আগে আসতো তাহলে একটা কথা ছিল। আচ্ছা, বাই হোম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ, আনসার হচ্ছে ডি নাম্বার, আনসার ডি। দেখেন নার্গিস বলছেন হচ্ছে 20-এর ডি নাম্বার, রিপা বলছেন 20-এর ডি, তার মানে আপনারা অলরেডি ডি নাম্বার আনসার করে ফেলেছেন, তাই না? ওকে, এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমরা এখন এগুলো শেষ করছি।